back to back horror stories. পুলিশ অফিসার অর্ণবের চাকরিটা পেয়ে যতটা ভালো লেগেছিল, চাকরিটা করতে ততটা ভালো এখন লাগছে না। উত্তর ২৪ পরগনার এক প্রত্যন্ত গ্রামে পোস্টিং দেওয়া হয়েছে। স্থানীয় থানায় মাত্র ৩ জন কর্মী। অপরাধ বিশেষ একটা নেই এই এলাকায়, সেই কারণেই সারাদিন কাজ নেই তেমন। দু একটা ছুটকো ছাটকা ঝামেলা আর ওই ভোটের আগে পার্টির ক্যাচাল ছাড়া কিছুই তেমন করার নেই তাদের। রুটিন ওই প্রশাসনিক কাজকর্ম বাদে বাকি সময়টায় বইপত্র আর গ্রামের এদিক ওদিক প্রকৃতির দিকে উদাস মনে চেয়ে থাকা ছাড়া আর কিছু একটা করার থাকে না। অর্ণবের সেই নিস্তরঙ্গ জীবনে হঠাৎই একদিন টানটান উত্তেজনা আর রহস্যের জাল বিস্তৃত হল। গ্রাম জীবনের সেই ঘটনাটার কথা আজও অর্ণব ভুলতে পারে না। আর ৫টা দিনের মতো সেদিনও বিশেষ কাজ ছিল না। দুপুরের খাবার সেরে থানায় এসে বসে দুজন হাবিলদার ঢুলছিল, আর অর্ণব বিভূতিভূষণের পাতা উল্টাতে উল্টাতে ভাবছিল, শহর থেকে গ্রাম জীবনকে যতটা রোম্যান্টিক মনে হয়, জীবনটা আদেও ততটা রোম্যান্টিক নয়। এর মধ্যেই থানার ভাঙা জানালা দিয়ে হঠাৎই অর্ণব দেখতে পেল গ্রামের জোয়ান বুড়ো মিলে বেশ কয়েকজন দল বেঁধে থানার দিকে বেশ হন্তদন্ত হয়ে আসছে। কি ব্যাপার? কি হলো আবার? বই রেখে চেয়ার ছেড়ে উঠে দুই হাবিলদারকে ডেকে তোলে অর্ণব। ওরা দরজা দিয়ে দেখে বলল, স্যার 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 এদিকেই আসছে। অর্ণব বলল, সেই জন্যই তো ডেকে তুললাম। গ্রামের লোক যদি এসে দেখে যে অন ডিউটি দুজন পুলিশ অফিসার ঘুমোচ্ছে, তাহলে বিষয়টা তো খুব একটা ভালো হবে না, তাই না? ওরা অর্ণবের কথা শুনে অপরাধ বোধে মাথা নিচু করে নিল। থানার ভিতর গ্রামের ওই জোনা কয়েক লোকজন এসে বলল, নদীর পাড়ের ঘন বাঁশবনের ভেতরে জঙ্গলের মধ্যে রাত বাড়লেই কাদের যেন একটা আনাগোনা দেখা যাচ্ছে। স্টেশন থেকে গ্রামে আসার ওই একটাই পথ। রাতে ওদিক দিয়ে যাতায়াত করতে এখন ভয় পাচ্ছে গ্রামের মানুষ। তবে লোকগুলোকে কেমন দেখতে বা কেমন তাদের বেশ, কেউ সেরকমভাবে বলতে পারছে না। গ্রামের সবাই মিলে এতটাই সংক্ষেপে বলেছে তা নয়, তবে মোটের ওপর কথাটা এটাই, পুরো বর্ণনার ভয় ও আতঙ্ক ওদের চোখে মুখে স্পষ্ট দেখতে পেল অর্ণব। অর্ণব শেষে প্রশ্ন করল, আপনারা কি সন্দেহ করছেন? লোকগুলো কারা? গ্রামের বয়োজ্যেষ্ঠ একজন বলেন, সে তো জানি না বাবা, এত বছরে গ্রামের কোথাও তো বাইরের লোকের আনাগোনা দেখিনি। তবে তবে এখন দিনকাল যা পড়েছে, কে কোন মতলবে গ্রামে ঢুকছে কে জানে। তুমি তুমি কিছু একটা করো বাবা, আমাদের কিছু একটা করো। এই কয়েকদিনে গ্রামের এই বয়স্ক মানুষগুলোর কাছে ছেলের মতোই প্রশ্রয় পেয়েছে অর্ণব, তাই ওদেরকে গুরুত্ব না দিয়ে সে পারল না। অর্ণব বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সেরকম হলে আমি নিজে যাব বাঁশবাগানের দিকে, আর লোকগুলোকে দেখতে পেলে ধরে জিজ্ঞাসা করব আমি, কেমন? গ্রামের লোকেরা মোটামুটি আশ্বস্ত হয়ে ফিরে যায় যে যার বাড়ির দিকে। অর্ণব ঠিক করে আজ রাতেই সে বাঁশবনে যাবে, কারণ কেসটা খতিয়ে দেখতে হবে তাকেই। বিষয়টা খতিয়ে দেখতে একজন হাবিলদারকে সঙ্গে নিয়ে বাঁশবনে একটা রাত কাটাতে গেল অর্ণব। অন্য হাবিলদার তখন থানার মধ্যে। বাঁশবনের ভিতর রাতের অন্ধকার যেন আরও মিশকালো।
কোথাও কোথাও এক ফোঁটা আলো অবধি নেই। চাঁদের ছেঁড়া ছেঁড়া আলো ছাড়া বিশেষ কোনো আলো সেখানে একটুকুও ঢোকে না। শরতের হিমস্রোত রাতের অন্ধকারকে আরও কুয়াশায় মুড়ে দিয়েছে। দূরে হাইওয়ের ওপর শাঁসা করে কয়েকটা গাড়ি মাঝে মাঝে চলে যাচ্ছে। সেই গাড়ির ছিটকে আসা আলো অন্ধকারকে চিড়ে দিয়ে আবার মিলিয়ে যাচ্ছে দিগন্তে। ঘণ্টা দুয়েক বসে থাকার পর যখন অর্ণব ভাবছে, না, আর বোধহয় রহস্যজনক আগন্তুকদের দেখা অন্তত তাদের মিলবে না, ঠিক তখনই অন্ধকারের মধ্যে দূরে চাঁদের আলোয় যেন বেশ কয়েকজনের সাদা অবয়ব চোখে পড়ল অর্ণবের। প্রত্যেকে যেন বাতাসের সঙ্গে মিশে ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে একটু হাওয়া দিলেই যেন ওরা মিলিয়ে যাবে। সাহসে ভর করে সেদিকে এগিয়ে গেল অর্ণব। কিন্তু যতই এগিয়ে যায় আলেয়ার মতো সেই ধোঁয়া ধোঁয়া লোকগুলো যেন আরও দূরে সরে যায়। হাবিলদার পিছন থেকে বলল, স্যার, স্যার আর যাবেন না, স্যার, 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 বেঘরে মারা পড়বো স্যার, দেখছেন না এরা মানুষ। অর্ণব বিরক্ত হয়ে প্রশ্ন করল, মানুষ না তো কি? লোকটা তোতলিয়ে বলল, আত্মা, আত্মা স্যার, অতৃপ্ত আত্মা। অর্ণব বলল, ধুর। এই বলে সেই ভিড়টাকে লক্ষ্য করে পিছু পিছু চলতে থাকলো অর্ণব। চলতে চলতে শেষে একেবারে নদীর পাড়ে এসে ওরা দুজন দাঁড়ালো। আর তখনই দেখল লোকগুলো যেন ধোঁয়ার মতো নদীতে মিশে যাচ্ছে। আস্তে আস্তে নদীর জলে মিলিয়ে যাচ্ছে তারা। কিন্তু এটা কি করে সম্ভব? নদীতে তো হাঁটু জল। দেখে ভয়ে ভিড়মি খাওয়ার মতো অবস্থা অর্ণবের কনস্টেবলের। সে তো করে গোঙাতে শুরু করেছে। এরপর নিশুতি অন্ধকারে অর্ণবের একেবারে যে ভয় করছে না এমনটা নয়, কিন্তু সেই রাতে ওভাবে অন্ধকারে মিলিয়ে যাওয়ার পর আর সেই লোকগুলোকে দেখতে পেল না অর্ণব। ফিরে এলো মাথা ভর্তি প্রশ্ন নিয়ে। পরের রাতে আবার গেল, আবারও সেই একই ঘটনা। এই দিনও ছুটতে ছুটতে এসে লোকগুলোর নাগাল পেল না অর্ণব। এবার যেন সত্যিটা জানার জেদ চেপে গেল অর্ণবের মাথায়। তৃতীয় রাতে সে একাই গেল বাঁশবাগানে। কিন্তু সেই রাতেও দৃশ্যটা অনেকটা একই। ছুটে ছুটে সেই নদীর পাড় পর্যন্ত গিয়েও শেষ পর্যন্ত নাগাল পাওয়া গেল না লোকগুলোর। হতাশ হয়ে ফেরার পথে হঠাৎই দেখা হয়ে গেল এক বৃদ্ধর সঙ্গে। জঙ্গলের মধ্যে বৃষ্টির জলে একা একা বসে এসে ভিজছে। দেখে মনে হচ্ছে সে যেন অর্ণবের জন্যই অপেক্ষা করছে। ওকে দেখে এগিয়ে গিয়ে ছাতাখানা ধরল অর্ণব। লোকটা এতটাই বুড়ো যে শরীরটা ধনুকের মতো বেঁকে গিয়েছে। লোকটাকে অর্ণব জিজ্ঞাসা করল, আপনি আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন কেন? এইভাবে তো শরীর খারাপ করবে। আর তাছাড়া এত ঝড় জলের রাতে এইভাবে কেউ বাইরে আসে? সেই বৃদ্ধ অর্ণবের প্রশ্নকে তোয়াক্কা না করে বলল, আমি আমি জানি বাবা, তুই ফিরে ফিরে এই জঙ্গলে আসছিস। এই নিয়ে 3 রাত। অবাক হলো অর্ণব। সে বলল, আপনি কি করে জানলেন আমি এখানে আসছি? লোকটা সেই আগের মতো হেসে বলল,
আমি জানি, আমি আমি জানি, সব জানি। আমি তো এই বনে মাদারেই থাকি। তোকে তোকে দেখেছি তো, দেখেছি তো। তা বলছি বাবা, যে উৎপাতের সমাধান করতে তুই আসছিস, সে উৎপাত এমনি তো কমবে না। গ্রামের পঞ্চায়েতে বল নদীর দুপাশে বাঁধ শক্ত করতে, নদীর জল গত বছরের মতো যাতে এবারেও গ্রামে ঢুকে না পড়ে, যাতে যাতে ওই মানুষগুলো না মরে, তার ব্যবস্থা করতে বল। দেখবি দেখবি তাহলেই সব আগের মতোই হয়ে যাবে। আর ওই লোকের আনাগোনা দেখতে তোকে অন্তত জঙ্গলে আসতে হবে না। যা বাবা, তাড়াতাড়ি গিয়ে বল, বান আসতে আর দেরি নেই। হাতে হাতে মাত্র 2 দিন সময়, 2 দিন। সেই রাতে সেই কথাটা শোনার পরেও আরও কিছুক্ষণ বুড়োর কাছে দাঁড়িয়েছিল অর্ণব। বৃষ্টি থামলে হঠাৎই বুড়ো মিলিয়ে গেল ওই জঙ্গলের মধ্যে। আর তার পরে পরেই অর্ণব ছাতা নিয়ে চলে এলো থানায়। পরের দিন সকালে বানের বিষয়টা নিয়ে কথা বলতে স্থানীয় পঞ্চায়েতে গিয়ে হাজির হলো অর্ণব। বিষয়টা খুলে বলতেই পঞ্চায়েতের প্রধান বিধানবাবু বললেন, আপনি মশাই কাকে দেখেছেন বলুন তো? হ্যাঁ, জঙ্গলের মধ্যে কারোর বসবাসের কথা তো মশাই আগে কখনো শুনিনি। হ্যাঁ, আপনি কাকে দেখলেন? অর্ণব বলল, দেখুন তা তো আমি জানি না, কিন্তু বয়স্ক মানুষটা সত্যি আমার সঙ্গে প্রায় দাঁড়িয়েছিল অনেকক্ষণ ওই বাঁশবাগানের মধ্যে, আর তাছাড়া সে তো আমাকে সব কথাই বলল। প্রধান বললেন, মশাই শুনুন, তিনি ভুল কিছু অবশ্য বলেননি। 3 বছর আগে হরপা মানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল এই গ্রামে। সেই থেকে বাঁধ তৈরির দাবিটা অনেক দিনের, কিন্তু টাকা জোগাড় হচ্ছিল না। হ্যাঁ, তবে এবারে টাকা এসেছে, কিন্তু টাকা এলেই এত তাড়াতাড়ি তো আর ওই কাজটা শেষ করা যাবে না। হ্যাঁ, কথাটা বলতে বলতেই পঞ্চায়েত অফিসের ল্যান্ড ফোনে একটা কল এলো। বিধানবাবু ধরলেন। কথা বলতে বলতে হঠাৎ ভুরু কুঁচকে গেল তার। উদ্বেগের মেঘ ঢেকে গেল মুখে। ফোন রেখে তিনি বললেন, আপনার বুড়ো তো মশাই জিনিয়াস। আমাকে ডিস্ট্রিক্ট অফিস থেকে ফোন করেছিল, বলল নর্থে নাকি খুব বৃষ্টি হচ্ছে, জল নামছে প্লেনল্যান্ডে লাফিয়ে লাফিয়ে। হরপা বান হতে পারে, এখন থেকে আমরা যেন রেডি থাকি। হ্যাঁ, 2 দিন রাত জেগে পরিশ্রম করে বাঁধ তৈরি করলেন গ্রামের লোকেরাই। 3য় দিনের মাথায় বান এলো, কিন্তু সেই বাঁধের দৌলতে জল আর গ্রামের কোনো ক্ষতি করতে পারল না। সেই রাতে থানায় হাবিলদারকে সঙ্গে নিয়ে অর্ণব যখন সেই বুড়োর সঙ্গে দেখা হওয়ার গল্পটা বলছিল, হঠাৎ এরই মাঝে হাবিলদার বলল, স্যার, আমি আমি বলেছিলাম না ওই ধোঁয়া ধোঁয়া লোকগুলো আসলে আসলে আত্মা। আজকে আজকে বিশ্বাস হলো তো স্যার? হ্যাঁ। অর্ণব বলল, কেন, বিশ্বাস করার মতো কিছু ঘটেছে নাকি? হাবিলদার বলল, আমরা কতগুলো ওই ধোঁয়া ধোঁয়া মানুষ দেখেছিলাম, মনে আছে? অর্ণব বলল, হ্যাঁ, ওই তো 11 জন। হ্যাঁ, হরপা বানে গ্রামের 11 জন মরেছিল স্যার। তারাই এসে বোধহয় আমাদের বাঁচিয়ে দিয়ে গেল এ যাত্রায়। বাঁচিয়ে দিল, বুঝলেন, বাঁচিয়ে দিল।
রঞ্জিত গ্রামে ফিরল প্রায় 20 বছর পর। প্রথমে তো রাস্তাই চিনতে পারছিল না ও। তবু কোনো মতে বাড়ির সামনে অবধি এসে ও দেখতে পেল ওর পৈতৃক বাড়ির ভগ্নদশা। ওদের বাড়ির পেছনের পুকুরটায় ভর্তি কচুরিপানা, দেওয়াল ভেঙে পড়েছে, কয়েকটা ঘরের ছাদও নেই। আর ওদের উঠোনের বড় অশ্বত্থ গাছটা আরও ডালপালা বিস্তার করে বিরাট ছাতার মতো দাঁড়িয়ে আছে। গাছটার শিকড় সিমেন্ট দিয়ে বাঁধানো রাস্তাটাকে ভেদ করে চলে গেছে। এই দিনে দুপুরেও উঠোনে অন্ধকার। রঞ্জিত কিছুক্ষণ সেদিকে তাকিয়ে দাঁড়ায়। কেষ্ট, ওর এক খুড়তুতো ভাই, কাছেই থাকে। এখানে আসার আগে কেষ্টকে খবর দিয়েছিল রঞ্জিত। কেষ্ট ওর সাথে এসেছে বাড়ি অবধি। ওর মুখের অবস্থা দেখে কেষ্ট বলল, দাদা দাদা, তুমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করো, এখানে তো দেখছই। রঞ্জিত একটু হেসে বলল, কোথায় থাকবো এখানে? কেউ দেবে থাকতে? তোর বাবাও তো দেবে না, দূর করে দেবে আমায়। কেষ্ট কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রঞ্জিত বলল, আমি এই বাড়িতেই থাকবো, কিচ্ছু হবে না আমার। হ্যাঁ, শুধু সাপ খোপের ভয় একটু কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিলেই হবে। তুই বাজার থেকে কয়েকটা জিনিস নিয়ে আয়, আমি দেখি কি করা যায়। আর এই গাছটা কেটে ফেলার ব্যবস্থা করতে হবে, অন্তত কিছুটা, যতদিন না জমিটা বিক্রি হয়। কেষ্ট এবার আপত্তি করে বলল, না দাদা, এ গাছটা কেটো না। এ গাছের নিচে তোমার বাবার দেহ সৎকার হয়ে যাওয়ার পর ওই ছাই উৎসর্গ করা হয়েছিল। রঞ্জিত ভুরু কুঁচকে বলল, সে কি, কেন? কেষ্ট বলল, চিতা খুব কষ্ট করে জ্বালানো হয়েছিল, তাই পুরুত মশাই বললেন আত্মা শান্তি পাচ্ছে না। তারপর তিনিই বললেন মৃতদেহ পুড়ে যাওয়ার পর সেই ছাই এনে এই গাছের নিচে দিতে। সেই থেকে গাছটা যেন খুব তাড়াতাড়ি বেড়েছে, এত শিকড় বাকড় ছড়িয়েছে। এ গাছে তোমার বাবা আছেন, এ তুমি কেটো না। রঞ্জিত বলল, দূর বোকা, এরম আবার হয় নাকি? আর বিক্রি হয়ে গেলে তো সেই এই গাছটা কাটাই যাবে। আর আমার বাবা লোকটা এমনিতেই ছিল একটা মাতাল, বাজারে 1000টা ধার দেনা, তার আবার শান্তি। পরের দিন রঞ্জিত বাজারে গেল একজন কাঠুরে খুঁজতে, কিন্তু কোথায় কি? কেউ ও বাড়িতে যেতে রাজি হয় না। সবার ধারণা ও গাছ কাটলে পাপ হবে। সারাদিন ঘুরে কাউকে জোগাড় করতে না পেরে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে রঞ্জিত। বাড়ি এসে দেখে পুরুত মশাই ওর অপেক্ষা করছেন। তিনি রঞ্জিতকে দেখতে পেয়ে বললেন, ও গাছ কেটো না, কাটলে তোমারই অমঙ্গল। ওই গাছের শিকড়ের সাথে তোমার বাবার আত্মার যোগসূত্র আছে, তুমি কাটতে পারবে না। রঞ্জিত তাচ্ছিল্য করে বলল, আমার বাবা মোটেই ভালো মানুষ ছিলেন না, আপনি তো জানেন সবই। তার জন্যই আমার গ্রামে এত দুর্নাম। এতদিন আমি আসতে পর্যন্ত পারিনি, কাজেই আমার কাজ আমায় করতে দিন। পুরুত মশাই আর কথা বাড়ালেন না, যাওয়ার আগে শুধু বললেন, বাবা যে পথ তুমি ধরেছ, সে পথের শেষে মৃত্যু ছাড়া আর কিছুই নেই, তুমি সাবধান হও। এসব শুনে ভীষণ রাগ হলো রঞ্জিতের। ও শুধু বলল, ঠিক আছে, আমার মনে থাকবে। সেদিন বাড়ি ফিরে একটা মদের বোতল খুলে বসল রঞ্জিত। কাল রাতের মতো জেগে উঠলে চলবে না, বোতল শেষ করে নেশায় বুঁদ হয়ে ঘুমিয়ে পড়াই ওর লক্ষ্য। রাত তখন প্রায় 1টা বাজে, বোতল শেষের দিকে। এমন সময় দেওয়ালের দিকে চোখ পড়ল রঞ্জিতের। ওর বাবার দাটা ঝোলানো আছে দেওয়ালে, তাতে জং ধরে গেছে। রঞ্জিতের মনে পড়ে গেল অনেক বছর আগের কথা। ওর বাবার মারা যাওয়ার খবরটা
যেদিন ওর কাছে এসেছিল। সেদিনও কাজ সেরে বাড়ি ফিরে এরকমই একটা বোতল খুলে বসেছিল রঞ্জিত। গ্রামে আসার কথা মনেও হয়নি ওর। মনে মনে ভেবেছিল বুড়ো মরেছে, বাঁচা গেছে। এমন সময় বাগানে একটা শব্দ পেয়ে জানলা দিয়ে বাইরের দিকে মাথা বাড়ালো রঞ্জিত। ওর মনে হলো গাছের নিচে কে যেন একজন বসে আছে। ওর ভিতর রাগটা আবার জাগার দিয়ে উঠল। কার এত সাহস? ওর উঠোনে ঢুকেছে, তাও আবার এত রাতে। সামনে পেলে তাকে খুনি করে ফেলবে রঞ্জিত। ও চেঁচালো, কে কে ঢুকেছিস? শেষ করে ফেলবো তোকে আমি। কারোর কোনো সারা শব্দ নেই। রঞ্জিত মনে মনে ভাবল, যেই হোক সে ওর ভয় পালিয়েছে। আবার বোতলে মন দিল। এমন সময় ওই দাটার দিকে তাকিয়ে ভিতরের রাগটা যেন আবার বেরিয়ে এলো রঞ্জিতের। বাপটা মরার পরেও শান্তি দিচ্ছে না। গাছটা কাটার লোক পাওয়া যাচ্ছে না। আর এসব গল্প যদি 5 কান হয়ে যায় তাহলে তো বাড়িটার দামটা হু হু করে কমে যাবে। নেশার ঘোরে মাথায় রক্ত উঠে গেল রঞ্জিতের। ও চেঁচিয়ে বলল, কাউকে লাগবে না, আমি কেটে ফেলবো গাছটা। এই বলে টলতে টলতে উঠে হেঁটে গেল দেওয়ালের দিকে। তারপর এক ঝটকায় দেওয়াল থেকে টেনে নামিয়ে নিল দাঁটা। সেটা হাতের মুঠোয় নিয়ে ও বেরিয়ে এলো বাইরের উঠোনে। আজও উঠোনে এসে পড়েছে চাঁদের আলো। অশ্বত্থ গাছের পাতার ফাঁক দিয়ে সে আলো উঠোনে যেন এক আলপনা তৈরি করে দিয়েছে। টলতে টলতে দাঁটাকে উঁচু করে ধরে গাছটার দিকে এগোতে লাগলো রঞ্জিত। হঠাৎ পিছনে একটা খচমচ শব্দ পেয়ে পিছনে ঘুরল রঞ্জিত। না, কোথাও কিছু নেই। কোনো জন্তু জানোয়ার চলে গেল কোথায়। কিন্তু মাথা ঘোরাতেই যা দেখল তাতে মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল রঞ্জিত। ওর রক্ত জল হয়ে যাচ্ছে। সামনেই বিরাট বড় অশ্বত্থ গাছের গোড়ায় বসে আছেন রঞ্জিতের বাবা। ওর বাবা বললেন, কি যা করতে এসেছ শেষ করো। কেন এখন সাহসে কুলোচ্ছে না তো? গাছটা কাটতে এসেছ যখন কেটে ফেলো। দাঁড়িয়ে আছো কেন? রঞ্জিত চোখ কচলে বলল, বাবা বাবা তুমি? সেই লোকটা বলল, আমি কুলাঙ্গার ছেলে কোথাকার। এখন এসেছ এই বাড়িটা বিক্রি করতে? লজ্জা করে না আবার ফিরে আসতে? মহাজনের থেকে টাকা ধার করে নেশা করে আর জুয়া খেলে উড়িয়েছ। তারপর টাকা শোধ করতে না পেরে পালিয়ে গেছ। সঙ্গে সঙ্গে তোমার মৃত মায়ের যত গয়না ছিল সব চুরি করে নিয়ে গেছিলে। আমাকে দিনের পর দিন মহাজনের হুজ্জতি সহ্য করতে হয়েছে। অতি কষ্ট করে নিজের বাড়িটা বাঁচাতে পেরেছিলাম। সে বাড়ি আজ তুমি বিক্রি করে দেবে? তোমার সাহস তো কম নয়। এ বাড়ি পাহারা দেওয়ার জন্য আমি আছি। কোনোদিন এ বাড়ি আমি বিক্রি হতে দেব না। আর আমি যতদিন আছি এই গাছ কেউ কাটতে পারবে না। রঞ্জিতের নেশা ছুটে গেছে। ও বুঝতে পেরেছে ও ফাঁদে পড়েছে। ও তাড়াতাড়ি হাতের দা ছুঁড়ে ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে বলল, আমার ভুল হয়ে গেছে বাবা, আমায় ক্ষমা করে দিও। আমি আর এ বাড়িতে আসবো না। রঞ্জিতের বাবা একটু হাসলেন, তারপর বললেন, ক্ষমা? ছোটবেলায় তোমার মা মারা গেছিল, তাই সব সময় ক্ষমাই করে এসেছি। তখন শক্ত হাতে তোমাকে ধরলে না, আজ তোমার বা আমার
কারোরই এই পরিণতি হতো না। শুধু নিজেই চুরি করে পালিয়েছ তাই তো নয়, গোটা গ্রামের সামনে আমাকে চোর মাতা লম্পট প্রতিপন্ন করেছ। সকলে সকলে আমাকে এক করে রেখেছিল। বুড়ো বয়সে আমি খেতে না পেয়ে মরেছি, তুমি একবার তাকিয়ে পর্যন্ত দেখোনি। কিন্তু তোমার মিথ্যের হাঁড়ি আজ আমি ভাঙব, পালিয়ে পার পাবে না। এবার বেগতিক দেখে রঞ্জিত উঠে দৌড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু তা করতেই বিপদ। শিকড়ে পা জড়িয়ে আছড়ে পড়ে রঞ্জিত। ও বুঝতে পারে শিকড়গুলো যেন ওর পায়ে আরো জড়িয়ে যাচ্ছে। চণ্ডীপুর জায়গাটা কলকাতা থেকে বেশ কিছুটা দূরে, তবে কাজকর্মের জন্য এই এলাকার লোকেরা নিয়মিত কলকাতায় যাতায়াত করে। নিয়মিত বেশ কিছু লোকাল ট্রেন চলে, আর সেই ট্রেনই সাধারণ মানুষের একমাত্র ভরসা। সেই চণ্ডীপুরে নতুন স্টেশন মাস্টারের দায়িত্ব নিয়ে আসেন অরবিন্দ গোস্বামী। পাড়াগাঁয়ের পোস্টিং নিয়ে উত্তর কলকাতার অরবিন্দ আগাগোড়াই চারপরনাই বিরক্ত ছিল। তাই এসে থেকে এলাকার লোকদের সঙ্গে ভালো করে দুটো কথাও বলেনি। আসলে গ্রাম বিষয়টা নিয়ে অরবিন্দর কোনো ফ্যাসিনেশন কোনোদিনই ছিল না, কিন্তু কপাল, শেষে ওকেই আসতে হলো এই গ্রামে। আর আসার পর থেকে একটা গল্প শুনে শুনে কান পচে যাওয়ার জোগাড় হলো অরবিন্দর। রাতের লাস্ট লোকাল মানে রাত 12টার লোকাল নিয়ে চণ্ডীপুরের লোকেরা ভয়ে থাকে। এই গল্পটাই বারবার শুনেছেও, কিন্তু কোনোদিন নিজে কিছু অনুভব করেনি। রোজ 12টার লোকাল চণ্ডীপুর স্টেশন থেকে খালি ছেড়ে যায়। এই স্টেশন থেকে সেই ট্রেনে কেউ ওঠে না। কথিত আছে এই ট্রেনে উঠলে সেই যাত্রী আর ফেরে না। চণ্ডীপুরের পরের স্টেশন মাধবপুর, আর তারপর মদনপুর। এই 3 স্টেশন পেরিয়ে গেলে আবার লোকে ট্রেনে উঠতে পারে। এই 2 স্টেশন অভিশপ্ত। কেন এই অভিশাপ? বলা হয় এই ট্রেনে দুর্ঘটনা হয়েছিল কোনো এক কালে। সেই থেকেই এই 2 স্টেশনের মধ্যে যাত্রা অভিশপ্ত হয়ে আছে। সকলেই অবশ্য মুখে মুখে শুনেছে এই অভিশাপের কথা, তবে ওই ট্রেনে উঠে বিপদে পড়েছেন এমন সরাসরি অভিজ্ঞতাওয়ালা লোক পাওয়া যায় না। তাই এই বিশ্বাসকে ততটা আমল দিতে চায় না অরবিন্দ। এই গ্রামের পোস্টিং থেকে দ্রুত তার মুক্তি নেই এ কথা অরবিন্দ জানে। যদি মুক্তি পেতে হয় তাহলে এমন কিছু করতে হবে যাতে উচ্চপদস্থ লোকেদের কাছে তার খাতির বাড়ে, তদবির করার মতো মুখ অন্তত তৈরি হয়। সেই কারণেই অরবিন্দ ভাবে যে কুসংস্কারের জন্য রেলের এত ক্ষতি হচ্ছে সেটা ভেঙে ফেলতে পারলে তার পদোন্নতি নিশ্চিত। আসলে লোভ মানুষকে দিয়ে এমন অনেক কিছু করিয়ে নেয় যা এমনিতে করতে সেই মানুষটার হয়তো অসুবিধা হতে পারত। সেই লোভেই স্টেশনের বাকি কর্মীদের কাছে পরিকল্পনাটা একদিন পাড়ে অরবিন্দ। সে জানত পরিকল্পনাটাকে কেউ স্বাগত জানাবে না, তবু জানানো তো দরকার। যদি সত্যিই কোনো বিপদ আপদ হয় তাহলে এই মানুষগুলো অন্তত প্রাণ বাঁচাতে পারে। অরবিন্দ বলে, শোনো, তোমাদের এসব অন্ধবিশ্বাস কুসংস্কারের পরোয়া আমি করি না। আমি ওই ট্রেনে উঠে প্রমাণ করে দেব যে আসলে এসব ভূত প্রেত আত্মার প্রকোপ বলে কিছু হয় না। এসবই তোমাদের বানানো অন্ধবিশ্বাস, বুঝলে? রেলের বহু পুরনো কর্মী সুধীনবাবু দীর্ঘদিন এই স্টেশনেই কাজ করেন। তিনি শুধু মুচকি হাসেন অরবিন্দর কথাটা শুনে। অরবিন্দ জিজ্ঞাসু দৃষ্টিতে তাঁর দিকে তাকালে তিনি বলেন, আপনি আমার বস, এই স্টেশনের সামান্য কর্মী আমি, কিন্তু বয়সে আমি আপনার থেকে অনেকটাই বড়। তাই বলছি, সব কিছুর সামনে দিমাগ দেখানো কিন্তু ঠিক নয়। আমি জানি কারোর নিষেধ আপনি হয়তো শুনবেন না, কিন্তু তবু আমি বলবো যাবেন না।
আপনার বাড়ির লোকেরাও তো আপনার জন্য অপেক্ষা করছে। আপনি না থাকলে তাদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছেন? কথাটা তীরের মতো বুকে বেঁধে অরবিন্দর, কিন্তু তবুও সমস্ত নেগেটিভিটিকে জোর করে দূরে সরিয়ে রেখে সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় রাত 12টার লাস্ট লোকালে সে উঠবেই। সেদিন রাতে সকলের বারণ সত্ত্বেও শেষ ট্রেনের সওয়ারি হয়ে বসে অরবিন্দ, আর তার সমস্ত আত্মবিশ্বাস চুরমার করে দিয়ে ট্রেন চণ্ডীপুর ছাড়তেই অদ্ভুত সব কাণ্ড হতে শুরু করে দেয়। ভাবার সময়টুকু পর্যন্ত দেয় না। ট্রেন চণ্ডীপুর প্ল্যাটফর্ম পেরিয়ে রেল লাইনের ধারের গ্রাম পেরিয়ে যেতেই হঠাৎ ট্রেনের ভেতরের সব আলো নিভে যায়। আর আলো নিভতেই দেখা যায় ট্রেনের ভেতর 2-4 জন বাসিন্দা হ্যারিকেন জেলে বসে আছে। কিন্তু ওরা কারা? চণ্ডীপুর থেকে তো ওরা ট্রেনে ছিল না, এলো কোত্থেকে? হঠাৎ ট্রেনের ভেতরটা কেমন যেন পাল্টে যায়, যেন কয়েকশো বছর আগের এক ট্রেন যাত্রার জীবনে পৌঁছে যায় অরবিন্দ। বুঝতে পারে গ্রামের একটাও লোক মিথ্যে বলেনি, এই ট্রেন সত্যি অভিশপ্ত। কয়েক মিনিটের মধ্যেই ভয় সিঁটিয়ে যেতে থাকে অরবিন্দ। ভাবে অনেক হয়েছে, পরের স্টেশনে নেমে পড়বে, আর নয়। চাকরির থেকে জীবনের দাম অনেক বেশি, কিন্তু এই ট্রেন যাত্রা যেন অনন্ত মনে হয় তার। পরের স্টেশন আর আসতেই চায় না। চারিদিকে নিকষ কালো অন্ধকার। ক্রমে সে দেখতে পায় ট্রেনের বুড়োগুলো ধীরে ধীরে তার সিটের দিকে এগিয়ে আসছে। কাঁপা কাঁপা হাতে ধরা হ্যারিকেনের আলোয় ওদের মুখ খুব একটা স্পষ্ট করে দেখা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে ওরা হাঁটতে পারছে না ঠিক করে, খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো মতে হেঁটে চলেছে। কি করবে অরবিন্দ? এই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলে তো মৃত্যু নিশ্চিত। তাহলে সত্যি বোধহয় ভূতের খপ্পরে পড়ে প্রাণটা বেরিয়ে যাবে এবার। ট্রেনের দুলুনিতে দুলতে দুলতে ওরা আরো এগিয়ে আসে। হঠাৎ চেঁচাতে শুরু করে ওই বুড়োগুলো, বলে, আমাদের বাঁচাও গো বাবু, তুমি তো স্টেশন মাস্টার, তুমি ঘুমিয়ে পড়ো না, বাঁচাও, আমাদের বাঁচাও। অরবিন্দ স্পষ্ট দেখতে পায় রক্ত মাখা হাত বার করে ওরা ওকে ছুঁতে চাইছে, চাইছে কোনো একটা অবলম্বন যেটা ধরে বাঁচতে চায় ওরা। অরবিন্দ বুঝতে পারে না কি করবে। জানলার ধারে সিঁটিয়ে কোনো মতে দাঁড়িয়ে থাকে। কয়েক মুহূর্তের মধ্যে হঠাৎ একটা প্রলয় ঘটে যায় যেন ট্রেনে। ভীষণ শব্দে প্রচন্ড ঝাঁকুনি দিয়ে থামতে চেষ্টা করে ট্রেন, তারপরে তীব্র শব্দে ধাক্কা মারে কিছুতে। মনে হয় ভীষণ কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। ঝাঁকুনিতে খেলনা পুতুলের মতো গেটের দিকে ছিটকে পড়ে অরবিন্দ। মাথাটা প্রচন্ড শক্তিতে ঠুকে যায় গেটের লোহার রডে। তারপর গড়িয়ে সে ট্রেন থেকে ছিটকে পড়ে পাশের ক্ষেতের মধ্যে। মাথা কেটে অঝরে রক্ত পড়তে শুরু করে। অরবিন্দ দেখতে পায় একটা গোটা ট্রেন দুমড়ে মুচড়ে টিনের বাক্সের মতো হয়ে গিয়েছে। রক্তে মাংসে মাখামাখি চারিদিকটা দেখে মনে হচ্ছে এ যেন এক নরক কুণ্ড। আর জ্ঞান থাকে না অরবিন্দর। সে যখন চোখ খোলে তখন সে 20 মাইল দূরে গ্রামীণ হাসপাতালের বেডে। মাথার কাছে সস্নেহ দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে অফিসের সুধীনবাবু। তিনি কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, এবার বিশ্বাস হলো তো কেন ওই লোকালে লোক ওঠে না? বহু বছর আগে ওই লোকালে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মারাত্মক অ্যাক্সিডেন্ট। কারণ স্টেশন মাস্টার ঘুমিয়ে পড়েছিল সে রাতে, সিগন্যাল দেখাতে ভুল করেছিল।
এই ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়। পাশের ক্ষেতে পড়েছিল সেদিনের লোকালের যাত্রীদের দেহ। কারোর হাত কাটা পড়েছে, কারোর শরীরটা দুখণ্ড হয়ে গিয়েছে, কেউ কেউ দুর্ঘটনার আতঙ্কে হার্ট ফেল করে মারা গিয়েছেন। সে রাতের আর্তচিৎকার বহুদূর পর্যন্ত শোনা গিয়েছিল। তারপর থেকেই এই চণ্ডীপুর, মাধবপুর আর মদনপুরের লাস্ট লোকালে লোক ওঠে না। ওই সময় এই ট্রেনের মধ্যে আগেও লোকে মৃত্যু চিৎকার শুনেছে বাঁচার আকুতি। সেই দুর্ঘটনায় মৃতদের আত্মা আজও ঘুরে বেড়ায় ওই লোকালের কামরায় কামরায়। কথা বলার মতো অরবিন্দর শরীরে আর কোনো শক্তি নেই। সে শুধু কৃতজ্ঞ দৃষ্টিতে চেয়ে থাকে সুধীনবাবুর দিকে। শরীর সুস্থ হওয়ার পর থেকে আর কখনো চণ্ডীপুর ছেড়ে যাওয়ার কথা ভাবেনি অরবিন্দ। সে আজ বিশ্বাস করে গ্রামের মানুষের বিশ্বাসের কাছে শহুরে দেমাগ স্রেফ নস্যি। আপনারা বৃথা দৌড়াচ্ছেন, ওই লোকটাকে কোথাও পাবেন না। ফোনটা রিসিভ করতেই সেই মহিলার গলা শুনল অরিন্দম। সেই কণ্ঠ বলে চলল, কি কি ভাবছেন? ভাবছেন ওদের সরিয়ে দিলাম কেন? অরিন্দম কোনো মতে ঢোক দিলে বলল, আপনারা কি কোথায় নিয়ে গেছেন তাপসদাকে? মতলবটা কি আপনাদের? সেই মহিলা কণ্ঠ একেবারে শান্ত গলায় উত্তর দিল, মতলব মতলব কিছুই না। আপনারা থাকলে আমাদের বড্ড অসুবিধা হয়, আমাদের শান্তি বিঘ্নিত হয়, তাই সেটা যাতে না হয় তার ব্যবস্থা করছি। অরিন্দম বলল, আমরা পুলিশে খবর দিয়েছি, তারা এক্ষুনি আসছে। আপনি যেই হন না কেন, আপনি পার পাবেন না, বুঝেছেন? মহিলা কণ্ঠ বলল, পুলিশ? না, পুলিশ কিচ্ছু করতে পারবে না। তবে আপনাকে একটা ধন্যবাদ দিতেই হবে, আপনাদের জন্যই আমরা এখানে আসতে পারলাম। অরিন্দমের মাথার মধ্যে সব গুলিয়ে যাচ্ছিল। ও জিজ্ঞেস করল, কি আমরা কি বলছেন বলুন তো? অরিন্দম শুনতে পেল ওপারে সেই মহিলা কণ্ঠে শান্ত অথচ রক্ত জল করা হাসির শব্দ। কিন্তু ব্যাপারটা কি? কার সাথে কথা বলছে অরিন্দম? সেটা জানতে হলে একটু আগে থেকে শুরু করতে হয়। অরিন্দমের ছোটবেলা থেকেই প্রচুর কথা বলার স্বভাব। বাচাল বলে স্কুলে বেশ দুর্নামও ছিল। প্রত্যেকটা প্যারেন্ট টিচার্স মিটিংয়ে একটাই কমপ্লেন, ও খুব কথা বলে। তবে একদিন কথা বলতে পারার সুবাদেই যে ওর একটা চাকরি জুটে যাবে সেটা আর কে জানত। ও এখন রেডিও পালসের রেডিও জকি। আজকাল রেডিও খুব বেশি লোক শোনে না ঠিকই, কিন্তু কিছু নিয়মিত শ্রোতা এখনো আছে। অরিন্দম পেয়েছে রাতের শো, রাত 12টা থেকে 3টে, একেবারে গ্রেভিয়ার্ড স্লট যাকে বলে। আজকাল কোনো রেডিও স্টেশনেই আর এরকম রাতের লাইভ প্রোগ্রাম হয় না। কিন্তু এই স্টেশনটা রিসার্চ করে দেখেছে যে নতুন জেনারেশনের রাত জাগা স্বভাব, কাজেই তাদের সাথে কানেক্ট করার বাসনা নিয়েই এই নতুন প্রোগ্রাম। তার শোয়ের নাম রাত জাগা কলকাতা। আজ 5 মাস হলো অরিন্দম এই শোটা করছে। সল্টলেকের রেডিও পালসের অফিসে অরিন্দম ঢুকে যায় ওই 9টা নাগাদ। এখন রাতগুলো ওর অফিসেই কাটছে। বেরোতে বেরোতে ভোরের আলো ফুটে যায়। রাতের একটা অন্যরকম রোমাঞ্চ আছে এদিকে। রাস্তাঘাট একেবারে শুনশান, আর জায়গাটা যেহেতু অফিস পাড়া, তাই কোথাও বিশেষ লোকজনের দেখা মেলে না। অন্ধকারে কালো দৈত্যের মতো দাঁড়িয়ে থাকে এক একটা বিল্ডিং।
অরিন্দমের অফিসটাও এরকমই একটা বিল্ডিংয়ের 15 তলায়। এত রাতে অফিসে থাকে শুধু ও, ওর শোটার প্রডিউসার রিয়া, সাউন্ড ইঞ্জিনিয়ার তাপসদা আর সিকিউরিটির ঘোষদা। আজকেও এক কাপ কফি খেয়ে 12টা বাজার একটু আগেই স্টুডিওতে ঢুকে পড়ল অরিন্দম। শো করবার সময় সাধারণত স্টুডিওর বেশিরভাগ আলোই ও নিভিয়ে রাখে, রাতের আমেজটা উপভোগ করার চেষ্টা করে। ওদের বিল্ডিং এর পাশেই একটা বিরাট বড় ফাঁকা জায়গা আছে, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। এখন সেখানে আগাছার জঙ্গল, তারই মাঝে একটা লম্বা ট্রান্সমিশন টাওয়ার। ঘেরা জায়গাটা সরকারি, টাওয়ারটাও সরকারেরই বসানো, কিন্তু এখন আর তার কোনো ব্যবহার নেই। অথচ মাঝে মধ্যে রাতে বৃষ্টি হলে অথবা মেঘ করলে একটা অন্য ফ্রিকোয়েন্সির ঝিরঝিরানি আওয়াজ অরিন্দম পেয়েছে। হয়তো ওই টাওয়ারটা থেকে এখনো কোনো রেডিও সিগন্যাল বেরোয়, যেটা ওদের রিসিভারে ধরা পড়ে যায়। এখন অক্টোবরের শেষ দিক, সামনেই হ্যালোউইন, তারপর ভূত চতুর্দশী, কালী পুজো। অরিন্দম তাই শোতে ভূতের গল্প করছে। অনেকেই ফোন করে তাদের ভূতের অভিজ্ঞতা শেয়ার করছে। কয়েকদিন ধরেই স্টুডিওতে একটা গা ছমছমে পরিবেশ। সেদিনও এরকম অনেক গল্প করছিল অরিন্দম। এমন সময় বেজে উঠল স্টুডিওর ল্যান্ডলাইন নাম্বার। রিয়া কাঁচের ওপার থেকে ইশারা করে ওকে কথা বলতে বলল। অরিন্দম ফোনটা তুলে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলতে লাগলো, হ্যালো, রাত জাগা কলকাতায় আপনাকে স্বাগত। বলে ফেলুন আপনার সেই হাড় হিম করা অভিজ্ঞতা, যা আপনাকে এখনো রাতে জাগিয়ে রাখে। না, প্রথমে কোনো সাড়া নেই। তারপর ওর কানে এলো সেই ঝিরিঝিরি আওয়াজ। চমকে উঠল অরিন্দম। ঠিক তখনই একটা মহিলা কণ্ঠ বলে উঠল, শরীরটা এখনো গরম আছে, কিন্তু দেহে প্রাণ নেই। ভুরু কুঁচকে অরিন্দম জিজ্ঞেস করলো, কি এরকম ভয়ানক অভিজ্ঞতা আপনার? তারপর কি হলো? আমাদের সবার সঙ্গে শেয়ার করুন প্লিজ। কিছুক্ষণ সব চুপচাপ। আবার সেই একই কণ্ঠ, সেক্টর 2, অফিস নাম্বার 11, 3rd ফ্লোর। অরিন্দম আবার কিছু একটা বলতে গিয়েও পারল না। লাইন ডিসকানেক্টেড। একটু পরে বিজ্ঞাপন শুরু হতেই স্টুডিও থেকে বেরোলো অরিন্দম। রিয়াও বেরিয়েছে ওর ঘর থেকে। দুজনের মুখেই স্পষ্ট জিজ্ঞাসা। ঠিক এমন সময় অফিসের টিভিতে ভেসে উঠল ব্রেকিং নিউজ। সেক্টর 2 এর 11 নম্বর অফিসের 3rd ফ্লোরে সত্যিই এক মহিলার মৃতদেহ পাওয়া গেছে। শরীরে কোনো চোট বা আঘাতের চিহ্ন নেই, মনে করা হচ্ছে হার্ট অ্যাটাক, কিন্তু পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। খবরটা দেখে ভয়ার্ত চোখে একে অন্যের দিকে তাকালো দুজনে। অরিন্দম কাঁপা গলায় বলল, সে কি রে রিয়া, অফিসে কি সত্যি ভূত আছে নাকি? হ্যাঁ? রিয়া বলল, আরে আমি কি জানি, আমিও তো এসেছি এই কয়েক মাস হলো। আমরা বরং তাপসদাকে একবার জিজ্ঞেস করে দেখি, ও তো অনেকদিন আছে, দেখি ও কিছু বলতে পারে কিনা। অরিন্দম গিয়ে তাপসদার অফিসের দরজাটা খুলে অবাক হয়ে গেল। তাপসদা সেখানে নেই। এদিকে ওর অন এয়ার যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে। ও আর অত শত না ভেবে স্টুডিওয় গিয়ে ঢুকল। গান শেষ হলে আরো কয়েকটা কল এলো। এগুলো একেবারেই মামুলি, কিন্তু তারপর আবার ফোনের ওপারে সেই ঝিরিঝিরি স্ট্যাটিক আওয়াজ। ভয় ভয় ফোনটা ধরল অরিন্দম। বলল, হ্যাঁ বলুন, আপনার অভিজ্ঞতা বলুন। ওপারে সেই মহিলা কণ্ঠ, আপনাদের সহকর্মী তাপস কোথায় গেছে ভাবছেন? ওকে আর পাবেন না, ওকে আমরা নিয়ে নিয়েছি, রাখলাম। কথা শেষ হতেই ফোনটা কেটে গেল। কাঁচের ওপার থেকে রিয়া বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। কোনো মতে কয়েকটা কথা বলে
বিজ্ঞাপন বিরতি শুরু হতেই তীর বেগে স্টুডিও থেকে বেরোলো অরিন্দম। ওর সঙ্গে রিয়াও বেরিয়েছে। অরিন্দম কোনো দিকে না তাকিয়ে সিকিউরিটির ঘোষদার কাছে গিয়ে বলল, ঘোষদা, ঘোষদা, সিসিটিভি ফুটেজগুলো দেখাও তো, তাপসদা কোথায়? ঘোষদা অরিন্দমের হাবভাব দেখে আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। সিসিটিভিতে দেখা যাচ্ছে তাপসদা ওদের অফিস থেকে বেরোলো, কিন্তু গেল কোথায়? অরিন্দম বলল, ফ্লোরের সিসিটিভিটা চেক করতে হবে, বিল্ডিং এর সিকিউরিটি গার্ডের কাছে চল। ওরা তিনজনে সেদিকে দৌড়তে যেতেই শুনতে পেল স্টেশনে ল্যান্ডলাইন বাজছে। ওরা একবার ওর মুখের দিকে তাকিয়ে ছুটে গেল সেদিকে। রিয়া লাইনটা রিসিভ করল। অরিন্দম স্টুডিওয় ঢুকে কানে হেডফোনটা পরে নিয়েছিল। সে শুনতে পেল, আপনারা বৃথা দৌড়াচ্ছেন, ওই লোকটাকে কোথাও পাবেন না। স্টুডিওর ফোনের ওপারে সেই মহিলা কণ্ঠের হাসি এবার থেমেছে। অরিন্দম এই স্টুডিওর ঠান্ডাতেও ঘামছে। ও আবার বলল, তাপসদাকে কিভাবে কিডন্যাপ করলেন আপনারা? মহিলা কণ্ঠ বলল, আসলে আসলে আমরা ইহ জগতেরও নই, আবার সম্পূর্ণ ওপারেও যেতে পারিনি। আমাদের খুব কষ্ট জানেন, কিন্তু আপনি এখানে শো শুরু করার পর আমরা দেখলাম যে আমরা আবার এই জগতের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। আপনার স্টুডিওর কাঁচের জানলা দিয়ে যে টাওয়ারটা দেখতে পান, ওইটার মাধ্যমে আমরা আপনার স্টুডিওয় যোগাযোগ করতে পারলাম। আর ওদের আমরা সরিয়ে দিলাম কেন? আসলে আপনারা রোজ রাত্রিরে আমাদের শান্তিতে ব্যাঘাত ঘটাচ্ছেন তাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, এরপর আপনাদের পালা। পরের দিন কলকাতা জুড়ে শোরগোল পড়ে গেল। সেক্টর 5-এ এক রাতে পরপর অনেকগুলো রহস্য মৃত্যু, না হলে অফিসের কর্মী নিখোঁজ। অরিন্দম, রিয়া বা ঘোষদা কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি। শুধু তাপসদার মৃতদেহটা পাওয়া যায় গ্যারেজে। রাতের বেলা পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় রাতের শোটা এরপর বন্ধ হয়ে যায়। এমনকি সেই বিল্ডিংয়ে বা তার আশপাশের বিল্ডিংয়ের অফিসগুলোতেও নিরাপত্তার কারণে রাতের কাজ বন্ধ রাখা হয়। কিন্তু মাঝে মধ্যে অন্যান্য স্টেশনের রেডিও জকিরা হেডফোনের ফিডব্যাকে একটা অদ্ভুত কণ্ঠ শুনতে পায়। হ্যালো, রাত জাগা কলকাতায় আপনাকে স্বাগত। বলে ফেলুন আপনার সেই হাড় হিম করা অভিজ্ঞতা যা আপনাকে এখনো রাতে জাগিয়ে রাখে। আজ আকাশে চাঁদ দেখা যাচ্ছে না। পুরো আকাশটাই মেঘে ঢেকে রেখেছে। সেই থেকে একঘেয়ে ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। বড্ড ম্যাজম্যাজে আর গুমোট চারপাশ। আসানসোল শহর ছেড়ে 6-6.5 কিলোমিটার দূরে ডামরা কলিয়ারি চত্বরে তখন ধীরে ধীরে নাইট শিফটের শ্রমিকরা ভিড় জমাচ্ছে। 2-4 জন নাইট গার্ড ল্যাম্পপোস্টের আলোর নিচে বসে আড্ডা দিতে দিতে তাস পেটাচ্ছে। এইদিকে হাজরি খাতায় সই করে অন্ধকার রাস্তা ধরে এগিয়ে চলেছে মাঝবয়সী সঞ্জয় ঘোষ। আজও নাইট শিফট, এমনিতেই বেশি দেরি হয়ে গেছে, তাই কোনো দিকে চোখ কান না দিয়ে সোজা হেঁটে চলেছে। শুধু মাঝে মাঝে কয়েকবার ঘড়ির দিকে চোখ চলে যাচ্ছে। ঘড়িতে তখন রাত 12:35। ওর গায়ে কালি মাখা নোংরা হাফ শার্ট, সঙ্গে হাফ প্যান্ট, পায়ে সেফটি বুট আর মাথায় হেলমেট, যা থেকে হলুদ আলো ঠিকরে বেরোচ্ছে। কিছুটা এগিয়ে সঞ্জয় কালো কালি মাখা কতগুলো যন্ত্রের সামনে এসে দাঁড়ালো। এখান থেকে ডুলি নামে। যন্ত্রটা অনেকটা লিফটের মতো, মানুষকে নিয়ে সোজা নিচে নেমে যায়। আবার কাজ শেষ হলে
ওপরে তুলে দেয়। এখন এই যন্ত্রটা সঞ্জয়কে নিয়ে মানুষের ব্যস্ত পৃথিবী ছেড়ে মাটির নিচে 660 ফিট গভীরে নেমে যাবে। সঞ্জয় ডুলিতে চাপতেই সজোরে আওয়াজ করে ডুলি নামতে শুরু করে। ও নিচে নামতে নামতে দেখতে পায় ওপরের আলো ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে, ঘন অন্ধকার হয়ে আসছে চারিদিক। ভরসা একমাত্র ক্যাপ ল্যাম্প। কয়েক মিনিট পরে খাদের তলদেশে এসে ডুলি থামল। এ যেন নিঃশব্দ গহ্বরের দোরগড়া। ডুলি থেকে নেমে সঞ্জয় একটা শান্তির নিঃশ্বাস নিল, কারণ 2 দিন আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যে প্রায় 1.5 ঘন্টা খনির মাঝে ডুলি আটকে ছিল সে খবর সঞ্জয় জানে। সেই সঙ্গে ঝুলেছিল 14 জন শ্রমিক। খাদের তলদেশে নেমে সঞ্জয় ধীরে ধীরে এগোতে থাকল। 7 দিন আগেই ও ট্রান্সফার হয়ে এসেছে এখানে। খাদের নিচে সব রাস্তা এখনো ঠিক চিনে উঠতে পারেনি। তার মধ্যে খাদের দম চাপা গুমোট গন্ধ, যদিও এই গন্ধেও এখন অভ্যস্ত। তবু আজ কেমন জানি অস্বস্তি হচ্ছে। এমনিতেই আজ আবারও একা, তাই শর্টকাট নেওয়াটাই ঠিক মনে করল। সেই মতো হলেজ রোড ধরে এগোতে থাকল। এই হলেজ রোড দিয়েই কয়লা বোঝাই গাড়ি যাওয়া আসা করে। এখন যদিও গাড়ি আসবে না, তবে হেঁটে যাওয়ার জন্য রাস্তাটা খুব একটা সুবিধার নয়। কিন্তু এর বেশি দেরি হলে সঞ্জয়কে মাইনিং বাবুর কাছে নির্ঘাত গাল খেতে হবে। সঞ্জয় মাথার ক্যাপ ল্যাম্পটা খুলে হাতে ধরল। আলোটা কখনো পায়ের কাছে ফেলছে, আবার কখনো একটু দূরের দিকে তাক করে সামনেটা দেখে নিচ্ছে। কিছুটা এগোতেই ও একবার পিছন দিকে তাকালো। মনে হচ্ছে কেউ যেন ওর পিছন পিছন আসছে। আলোতে যতদূর দেখা গেল পুরোটাই অন্ধকার, নিচে গাড়ির লাইন পাতা। মনের ভুল ভেবে সঞ্জয় আবার এগোতে থাকলো। কিছুটা যেতে এবার মনে হলো কেউ যেন সামনে দিয়ে পেরিয়ে গেল। না, এটা তো মনের ভুল হতে পারে না। ও পরিষ্কার পায়ের শব্দ শুনতে পেল। মনে হলো যেন লোকটার হাতে ক্যাপ ল্যাম্প চলছিল। আলোটাও কি ও ভুল দেখবে? গলা ঝেড়ে সঞ্জয় চিৎকার করল, কে 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 ওখানে? কে? ওর নিজের প্রশ্নের প্রতিধ্বনি ছাড়া আর কিছুই শুনতে পেল না। মিনিট খানেক এগোতেই দেখল একজন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে জোরে পা চালিয়ে এগিয়ে গেল ওর দিকে। সঞ্জয় কিছু বলার আগেই লোকটা বলল, কি ভাই, এদিকে কত নম্বর সেকশনে কাজ আছে তোমার? সঞ্জয় ঢোক গিলে বলল, 20 নম্বর। আপনার? লোকটা হেসে জবাব দিল, আমার 12। চলো একসঙ্গেই যাওয়া যাক তাহলে, দুজনের রাস্তা তো একটাই। চলো চলো। লোকটার কথা শুনে ধরে প্রাণ ফিরে পেল সঞ্জয়। সত্যি বলতে এই অচেনা খাদানে একা একা যেতে একটু ভয়ই করছিল ওর। দুজনে এগিয়ে চলেছে। এমন সময় ওই লোকটা গম্ভীর গলায় প্রশ্ন করল, এই কুলিয়ারিতে তুমি নতুন নাকি? সঞ্জয় মনে মনে একটু অবাক হলো। এই লোকটা কিভাবে জানলো আমি এখানে নতুন? হ্যাঁ, মানে ওই 7 দিন হলো আর কি জয়েন করেছি।
আগে বাংকোলা কলিয়ারিতে ছিলাম, কিন্তু আপনি কিভাবে জানলেন? সামনের লোকটা বলল, এসব জানতে হয় না, এমনি আন্দাজ করলেই বোঝা যায়। কলেজ রোড ধরেছ? হ্যাঁ, জানো না খাদের এই রাস্তাটা খুব একটা সুবিধের নয়। গাড়ি এসে পিষে দিলে তখন কি করবে? সঞ্জয় সহজ গলায় উত্তর দিল, এখন তো গাড়ি আসবে না। উল্টো দিকের খ্যাসখ্যাসে গম্ভীর গলা আবার বলে উঠল, খাদের তলায় কয়লা বোঝায় গাড়ি আর মৃত্যু কখনো বলে আসে না, বুঝলে? এই বলে লোকটা পকেট থেকে খৈনির ডিব্বা বের করলো। হাতের তালুতে খৈনি পেটাতে পেটাতে বলল, চলবে নাকি একটু? হ্যাঁ। সঞ্জয় বিনয়ের সঙ্গে ঘাড় নাড়ল। লাগবে না। লোকটা খানিকটা জোর করে বলল, আরে বাবা, খৈনি না খেলে খাদের নিচে কাজ করবে কিভাবে? চারিদিকে এত অন্ধকার দেখেছ কোনোদিন? চাপা গন্ধটা সহ্য হচ্ছে? আরে বাবা, খাদের মজদুর খৈনি খাবে না আর মর্গের দারোয়ান নেশা করবে না, এও কি সম্ভব? নাও নাও নাও, এও নাও। সঞ্জয় এক চিমটে খৈনি তুলে নিল তার হাত থেকে। ওর নিচের ঠোঁটটা উল্টে হলদে দাঁত আর ঝুলে থাকা ঠোঁটের মাঝে সেটা গুঁজে দিল। খৈনির তেতো গন্ধে খাদের গুমোট গন্ধটা খানিক চাপা পড়ে গেল। সামনের লোকটা কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু এবার থামতে বাধ্য হলো। কিছুটা এগোতেই একটা ভারী চাপা গলা শোনা যাচ্ছে। শব্দটা প্রথমে খুব অল্প কানে আসছিল, কিন্তু ওরা যত এগোচ্ছে শব্দটা যেন তত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। খবরদার, খবরদার, খবরদার। সঞ্জয় খাদের পাশে থাকা ম্যান হোলে ঢুকে দাঁড়ালো, অথচ ওই লোকটা লাইনের ওপরেই দাঁড়িয়ে রইল। জায়গাটা বড্ড সরু, দুজন পাশাপাশি দাঁড়ানো কষ্টের। তবু সঞ্জয় একটু অবাক হয়েই জিজ্ঞেস করলো, আরে ওরা খবরদার খবরদার বলে চেঁচাচ্ছে, সামনে কোথাও ব্লাস্টিং হবে বোধহয়। আপনি ম্যান হলে ঢুকে দাঁড়ান, উপরের চাল খসে পড়তে পারে তো। আরে দাদা, আপনি একটু যখন খুশি ওপরে চাল খুলে পড়তে পারে, আপনি একটু পাশে সরে দাঁড়ান ম্যান হোলের দিকে। উল্টো দিকের লোকটা হো হো করে হেসে উঠল, তারপর বলল, আরে বাবা, চাল খসে পড়লে ম্যান হোলের লোকটাও কি বেঁচে থাকবে? পোকার মতো কথা বলছে বড়। মাইনিং সর্দারকে খাদের নিয়ম শিখিও না ভায়া। তোমার 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 ডেজিগনেশন কি? হ্যাঁ, লোকটা একই মাইনিং বাবু। তার ওপর যা ভয় দেখাচ্ছে, সঞ্জয়ের গলা শুকিয়ে গেছে। ও বলল, আমি আমি স্প্রে মজদুর মাইনিং বাবু। আমি আজ 20 নম্বর সেকশনে ব্লাস্টিং হবে, তাই ওই। কথা বলতে বলতে ওরা কিছুটা এগোতেই আবার সেই খবরদার, খবরদার চিৎকার কানে এলো। ওরা আবার দাঁড়ালো। সঞ্জয় এবার কিছুটা আমতা আমতা করে জিজ্ঞেস করলো, ওরা এতবার ওয়ার্নিং দিচ্ছে অথচ ব্লাস্টিং করছে না কেন মাইনিং বাবু? হয়তো ব্লাস্টিং করে ফেলেছে। এবার সঞ্জয়ের গলায় সংশয় দেখা গেল। তাহলে তো কিছুটা হলেও ধুলো উড়ে আসবে। আওয়াজটা তো কাছাকাছি কোথাও থেকে আসছে মনে হচ্ছে মাইনিং বাবু। আওয়াজটা হতেই পারে যে 2-3টে স্প্রে মজদুর আছে, হতেই পারে তো ওরা আগে থেকে খাদের দেওয়াল ভিজিয়ে রেখেছিল। তুমি আমি এত দূর থেকে কি করে বুঝবো? হ্যাঁ, কি করে বুঝবো?
এই বলে লোকটা বাঁদিকে বাঁক নিল। বাঁদিকের এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই সেকশন 12। সঞ্জয়ের মনে হচ্ছে ওই চিৎকারটা যেন এদিক থেকেই আসছে। ও কিছু বলার আগেই লোকটা ওর বাঁ কাঁধে হাত রেখে বলল, পারলে পরের বার থেকে এই ভয়ঙ্কর রাস্তাটা এড়িয়ে যেও। সামনে পেছনে গুটগুটে অন্ধকার, গলা ফাটিয়ে চিৎকার করলেও কোনো মানুষের সাড়া পাবে না। আবারও বলছি, খাদের তলায় কয়লা বোঝায় গাড়ি আর মৃত্যু কখনো বলে আসে না, মনে রাখবে আমার কথা। এই বলে সঞ্জয়ের বাঁ পকেটে খৈনির ডিব্বাটা ভরে দিয়ে বলল, এ নাও, রেখে দাও, পরে কাজে লাগবে। সঞ্জয় ওর কথা শুনে ঘাড় নাড়ল। ওখান থেকে বাকি পথটা ওকে একাই যেতে হবে। মাথাটা বেশ খানিকক্ষণ ধরেই কেমন ঝিমঝিম করছে, বোধহয় খৈনিটা খাওয়ার পর থেকেই। দুপা এগিয়ে সঞ্জয় পেছনে ফিরে তাকিয়ে একটু চেঁচিয়ে বলল, মাইনিং বাবু, তাহলে আমি এগোলাম। হ্যাঁ, আমি এগোলাম। কিন্তু মাইনিং বাবু যেন এতক্ষণে অনেকটা পথ এগিয়ে গেছে। সঞ্জয় যদিও এসব নিয়ে মাথা ঘামালো না, পা চালিয়ে নিজের কাজের জায়গায় এসে পৌঁছল। যথারীতি দেরি করেছে বলে গালও খেল। 8 ঘন্টার শিফটের কাজ শেষ করে 4-5 জন মিলে ওরা যখন ফেরার পথ ধরছে, তখন সঞ্জয় একজনকে ডেকে বলল, এই ট্রাভেলিং রোডটা দিয়ে চল না, কলেজ রোডে গাড়ি চলবে তো। সামনে থেকে বিরক্তি মেশানো একটা গলা এলো। দূর, এত রাস্তা ঘুরে ঘুরে যাওয়ার ক্ষমতা নেই, এখন বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। উপরে উঠে একটা বিড়ি ধরাবো, চা। এখানে বিড়ি ধরাতে পারি না বলে অস্বস্তি হচ্ছে, যা উপরে উঠে একটা বিড়ি ধরাবো, যা। সঞ্জয়কে অগত্যা ওই একই রাস্তা দিয়ে ফিরতে হচ্ছে। ওরা সামনে দুজন আর পেছনে দুজন গল্প করতে করতে এগোচ্ছে। কিছুটা এগিয়ে 12 নম্বর সেকশনের কাছে আসতেই কেমন কনকনে ঠান্ডা হাওয়া ওদের গায়ে লাগলো। শিউরে উঠল শরীর। সঞ্জয় ওই রাস্তাটার দিকে তাকাতে তাকাতে এগোচ্ছে। যদি আবার দেখা হয়ে যায় ওই লোকটার সঙ্গে। এমন সময় পিছন থেকে চাপা ভয়ার্ত গলায় একজন চিৎকার করে উঠল, সামনে সামনে দেখো, চাল থেকে বালি খসে পড়ছে, সামনে দেখো। সঞ্জয় ওপরের দিকে তাকাতেই দেখল বিশাল এক পাথরের চাঁই ওর দিকে ধেয়ে আসছে। ওই সরু খাদের গলিতে পালানোর কোনো উপায় নেই। ওদের পাগুলো যেন কেউ আটকে রেখেছে, চাইলেও ওরা নড়তে পারছে না। 4 জনের জীবন নিংড়ানো আর্তনাদ ফেটে বেরিয়ে এলো। সঞ্জয় তখন ঝাপসা চোখে দেখছে, দূরে দাঁড়িয়ে মাইনিং বাবু খৈনি পেটাতে পেটাতে বলছে, খাদের তলায় কয়লা বোঝায় গাড়ি আর মৃত্যু কখনো বলে আসে না, বলে আসে না। খাদের তলায় কয়লা বোঝায় গাড়ি আর মৃত্যু কখনো বলে আসে না। ঘণ্টাখানেকের মধ্যে সেখানে রেস্কিউ টিম এসে পৌঁছায়। কালো কয়লার চাঁয়ের নিচে থেতলে গেছে প্রত্যেকে। ওখান থেকে তারা একে একে টেনে বের করল ওদের রক্তাক্ত লাশ। কিন্তু তারা চমকে উঠল, সঞ্জয় ঘোষের দেহ তখনও অক্ষত। গোটা শরীরে একটাও আঁচড়ের দাগ নেই, শুধু বাঁ কাঁধ থেকে শরীরটা নীল হয়ে গেছে, যেন কেউ ওর শরীরের সব রক্ত শুষে নিয়েছে। পাশের ক্যাপ ল্যাম্পটা তখনও দীপ দীপ করে জ্বলছে।
ওই ক্ষীণ আলোতে মাঝে মাঝে চকচক করে উঠছে একটা খৈনির ডিব্বা, যেখান থেকে ধ্বনিত হচ্ছে, এই ভয়ঙ্কর রাস্তা এড়িয়ে যেও, এই ভয়ঙ্কর রাস্তা এড়িয়ে যেও, এই ভয়ঙ্কর রাস্তা এড়িয়ে যেও। আজ থেকে প্রায় ৩০ বছর আগের কথা। আজও সুশান্ত সেই দিনটার কথা চোখ বুঝলেই মনে পড়ে। নভেম্বর মাস। ভয়ঙ্কর খবরটা এলো দুপুর নাগাদ। সুশান্ত তখন নিজের স্টুডিওতে কাজ করছে। মেজবাবু জানালেন শিবতলার রাখাল দাসের মেয়ে পুড়ে মারা গেছে। বাড়ির লোকের দাবি রান্না করতে গিয়ে উনুন থেকে আঁচলে আগুন ধরে গেছে। কিন্তু পুলিশ তো আর মানুষের দাবিতে ভরসা করতে পারে না। লাশ কাটাছেঁড়া হবে, ময়না তদন্ত হবে, সেজন্য ছবি তোলা দরকার। আগেকার দিনে তো আর এখনকার মতো হাতে হাতে মোবাইল ফোন থাকতো না। কিছু হলে পেশাদার ফটোগ্রাফারের ডাক পড়ত। থানার পাশেই সুশান্তর স্টুডিও ছিল বলে ওই বেশিরভাগ সময় পুলিশি কাজের বরাত পেত। স্টুডিও বন্ধ করে সাইকেলটা নিয়ে সুশান্ত রাখাল দাসের বাড়িতে গেল। ওইটুকু বাড়িতে লোকে লোকারণ্য, কান্নার রোল উঠেছে। গোটা পাড়া যেন রাখাল দাসের বাড়িতে ভেঙে পড়েছে। গ্রাম দেশে তো আর উত্তেজক ঘটনা কিছু ঘটে না, তাই লোকের নিস্তরঙ্গ জীবনে এরকম কিছু একটা ঘটলে কৌতূহলের শেষ থাকে না। পুলিশি ব্যাপার বলে ভেতরে আগ্রহী হলেও বাইরে কেউ প্রকাশ করছে না। সুশান্ত জানে এরাই পরে এটাকে নিয়ে পাড়ার মোড়ে, চায়ের দোকানে, পুকুর ঘাটে কেচ্ছা করবে। ভিড় ঠেলে ভেতরে ঢুকল সে। তুলসী মঞ্চের একটু দূরে মৃতদেহ শোয়ানো রয়েছে। দুজন হাবিলদার পাহারা দিচ্ছে। সুশান্তর চেনা। সে যেতেই তারা সরে গিয়ে পথ ছেড়ে দিল। সুশান্ত শক্ত মনের ছেলে। পুলিশের কাজের ছবি তোলার সুবাদে অনেক মৃতদেহ দেখেছে, কিন্তু আজ যা দেখল তার ভয়াবহতা কথায় বর্ণনা করা কঠিন। মুখের এক পাশ পুড়ে গেছে, চোখের মনি ঠেলে বেরিয়ে এসেছে, দাঁতগুলো ঝুলছে, গাল থেকে খসে পড়েছে চামড়া, গলা থেকে বুক অবধি পুড়ে ঝামা। চোখের মনি দুটো তাও এতই জীবন্ত, দেখলে মনে হয় এক্ষুনি উঠে বসবে এই অবস্থাতেই, যেন এখনো দেহে প্রাণ আছে। সুশান্তর গা গুলিয়ে উঠল। অনুমতে রেকর্ডের জন্য কয়েকটা ছবি তুলে সে ভিড় ঠেলে বেরিয়ে এলো। বাইরে একটা টিউবওয়েল, সেখানে গিয়ে একটু চোখে মুখে জল দিল সে। শরীরটা ভালো লাগছে না। বিকেলে আর স্টুডিও খুলবে না। বাড়ি গিয়ে ছবিগুলো ডেভেলপ করে কালকেই দিয়ে দেবে থানায়। এই ছবি বেশিক্ষণ নিজের কাছে রাখা ঠিক নয়। সন্ধে নিজের বাড়িতে সুশান্ত ডাক রুমে কাজ করছিল। তখনকার দিনে একটা অন্ধকার ঘরে নেগেটিভ থেকে ছবি তৈরি করতে হতো। সেই ঘরটাকে বলা হতো ডার্ক রুম। একটি মাত্র টিমটিমে লাল আলো জ্বলছে। বাকি প্রায় 10 ফুট বাই 10 ফুট ঘরটা অন্ধকার। একটা ট্রেতে রাসায়নিক রাখা, তাতে নেগেটিভ থেকে ধীরে ধীরে ছবি তৈরি হবে। সুশান্ত সেদিকে তাকালো। ট্রের মধ্যে তরলে ধীরে ধীরে ফুটে উঠছে মেয়েটির পুড়ে যাওয়া মুখ, যেন অন্ধকার গহ্বর থেকে বেরিয়ে আসছে
মেয়েটির ক্ষতবিক্ষত চেহারা। সুশান্ত চোখ সরিয়ে ঘরের চারপাশে তাকালো। বারবার মনে হচ্ছে ঘরে কেউ যেন আছে। সুশান্ত জোর করে মনটাকে শক্ত করবার চেষ্টা করল। সে জানে এটা বিভ্রম। একা অন্ধকার ঘরে মন দুর্বল হয়ে পড়ে। ছবিটা স্পষ্ট হয়ে উঠছে। অন্ধকার ঘরে ফুটে উঠছে একটা পোড়া মুখ। হঠাৎ সুশান্তর মনে হলো কে যেন কানের পাশে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সে চমকে উঠল, কই কেউ তো নেই। আবার সুশান্ত স্পষ্ট শুনতে পেল কানের কাছে কেউ যেন ফিস ফিস করে বলছে, সৎমা, 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 সৎমা। ঘরময় উচ্চারিত হচ্ছে সেই ডাক। আর সুশান্ত চোখের সামনে দেখছে ডাক রুমের ওই লাল টিমটিমে আলোয় ফুটে উঠছে পুড়ে যাওয়া মুখটা। মেয়েটা যেন ছবির ভেতর থেকে সুশান্তর মনের কথা পড়ে নিচ্ছে। সেই রাতে কি হয়েছিল সুশান্তর মনে নেই। চোখে অন্ধকার নেমে এসেছিল তার। ঘুম ভাঙতে সে দেখেছিল ডাকরুমেই শুয়ে আছে। ভেন্টিলেটর দিয়ে ঘরে আলো ঢুকছে। পরে সে থানায় ছবিগুলো জমা দিয়েছিল। ময়না তদন্ত হতে জানা যায় রাখাল দাসের দ্বিতীয় পক্ষের স্ত্রী তার মেয়েকে পুড়িয়ে মেরে সেটাকে দুর্ঘটনা বলে চালাতে চেয়েছিল, তবে শেষ রক্ষা হয়নি। তবে সুশান্তর দৃঢ় বিশ্বাস সেদিন সবার আগে ডাক রুমের অন্ধকারে রাখালের মেয়েই তাকে তার খুনির কথা বলে দিয়েছিল। দক্ষিণ বাংলার ছোট্ট গ্রাম ডোঙাঘাটা। চারিদিকে ধানক্ষেত, কাঁচা রাস্তা, মাঝে মাঝে খালের ওপর বাঁশের সাঁকো রয়েছে। সারা রাত ঝিরঝিরে বৃষ্টি হয়ে ভোরের পর থেকে তার তেজ আরও বেড়েছে। ট্রেন থেকে নেমে নতুন হেডমাস্টার রঞ্জন গ্রামের পথ দিয়ে হাঁটছে। হাতে খবরের কাগজ, তাতে লেখা ডোঙাঘাটা স্কুলে পরপর 3টে খুন। সন্দেহ নিতাই নামে এক সাইকেলওয়ালার ওপর, যার পরনে পুরনো চাদর আর মাথায় বড় একটা টুপি। রঞ্জন নিজের মনে মনে বলে উঠল, 3 বছরে 3জন হেডমাস্টার খুন, আর সেই স্কুলেই নাকি আমি যাচ্ছি, আবার হেডমাস্টার হয়ে। কি যে হবে কে জানে। রাস্তা প্রায় ডুবে গেছে কাদা জলে। ভ্যান, টোটো, রিক্সা কোথাও কিচ্ছু নেই। তবু তাকে যেতে হবে। আজ যে তার চাকরির প্রথম দিন। হঠাৎই দূর থেকে ভেসে এলো সাইকেলের ঘন্টির আওয়াজ। রঞ্জন বলল, এই যে ও দাদা, এই ডোঙাঘাটা প্রাথমিক স্কুলে যাব, অটো বা টোটো কোত্থেকে পাবো একটু বলতে পারবেন? লোকটা বলল, আপনি তো নতুন হেডমাস্টার, তাই না? আরে আসুন আসুন আসুন, আমার সাইকেলে একটু কষ্ট করে বসুন, আমি পৌঁছে দিচ্ছি স্কুল অবধি। যা বৃষ্টি পড়ছে তাতে অটো টোটো এখানে কিচ্ছু পাবেন না। রঞ্জন বলল, আচ্ছা আচ্ছা, বুঝলাম। কিন্তু আপনি কিভাবে জানলেন যে আমি নতুন হেডমাস্টার? আমি তো আপনাকে ঠিক চিনি না। লোকটা বলল, এই গ্রামে নতুন মুখ চেনা কঠিন নয়। এ কি হলো, উঠুন উঠুন। রঞ্জন দ্বিধাগ্রস্তভাবে বলল, হ্যাঁ ঠিক আছে, চলুন। সাইকেল চলল কাদা, কুয়াশা আর বৃষ্টির মাঝে। হঠাৎই রঞ্জনের একটা কথা মাথায় এলো।
ও খবরের কাগজে পড়েছিল ওই 3 জন শিক্ষকের খুনির পরনে পুরনো চাদর আর মাথায় একটা বড় টুপি ছিল। আর এই সাইকেলওয়ালাও ঠিক সেরকমই একটা পোশাক পরে রয়েছে। তবে কি এই সেই খুনি? রঞ্জন জিজ্ঞাসা করল, আচ্ছা দাদা, আপনার নামটা কি? লোকটি বলল, নাম থাকলেও কেউ ডাকে না আর। কথাগুলো যেন অচেনা শীতলতায় মোড়ানো। শেষমেশ ভাঙা সাঁকোর পাশে পুরনো বটগাছের নিচে স্কুলের কাছে পৌঁছল তারা। রঞ্জন মানিব্যাগ বের করতে গিয়েই দেখল লোকটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। লোকটা বলল, ভাড়ার দরকার নেই, আমি আমি আসি, হ্যাঁ আসি। টুপিওয়ালা লোকটা এই বলি সেখান থেকে চলে গেল। স্কুলের ভেতর থেকে এক প্রবীণ সহশিক্ষক এগিয়ে এলেন। তিনি বললেন, আপনি রঞ্জন দে, তাই তো? আমাদের এই স্কুলের হেডমাস্টার। রঞ্জন বলল, হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। লোকটি বলল, আমি এই স্কুলেরই ইতিহাসের শিক্ষক, পরেশনাথ চট্টোপাধ্যায়। ও আচ্ছা, নমস্কার নমস্কার। আপনি এই বৃষ্টিতে কিভাবে আসলেন? কলকাতা থেকেই আসছেন বোধহয়। হ্যাঁ, এই কলকাতা থেকেই আসছি। দেখুন, এমন বৃষ্টিতে আসতে খুব কষ্ট হলো আর কি। পরেশনাথবাবু বললেন, ডোঙাঘাটায় নতুন হেডমাস্টার মানে যেন নতুন বিপদ। আগেও তো 3 জন এসেছিলেন। থাকবার জন্য স্কুলের পাশে একটা বাড়ির কথা আমি বলেছিলাম। আপনার থাকবার জন্য স্কুলের পাশে একটা বাড়ির কথা বলি। দেখুন, এখানে রাত্রে থাকাটা খুব একটা সুবিধের নয়। রঞ্জন বলল, হ্যাঁ, সেটা হলে তো আমার খুবই সুবিধা হয়। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে রাখছি। আচ্ছা, আপনি কোন দিক দিয়ে এলেন? ওই তো স্টেশন থেকে নেমে ওই বটগাছের তলায় একটা সাইকেলওয়ালা পেলাম। আমাকে স্কুল অবধি পৌঁছে দিয়ে গেল, কিন্তু কি জানেন, আমার কাছ থেকে একটা পয়সাও নিল না। সাইকেলওয়ালা? ওই বটগাছের তলায়? হ্যাঁ, সাইকেলওয়ালা। একটা পরনে চাদর ছিল, মাথায় একটা টুপি ছিল। পরেশনাথবাবু মৃদু স্বরে বললেন, আপনি বোধহয় জানেন না, আমাদের এখানে এই স্কুলে গত 3 বছরে যে 3 জন নতুন হেডমাস্টার এসেছিলেন, তারা প্রত্যেকেই খুন হয়েছেন। আর সেই খুন করেছে গ্রামের একমাত্র সাইকেলওয়ালা নিতাই। পুলিশ তো ওকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ওকে এখনো এখানে পাওয়া যায়নি। আপনি সত্যি দেখেছিলেন? রঞ্জন বলল, দেখেছিলাম তো। আমিও আসার সময় ট্রেনে বসে খবরটা দেখলাম। খবরটা দেখে একটু ভয় ভয়ও করছে যদিও। আচ্ছা, নিতাই ওদের মতো আমাকেও যদি... পরেশনাথবাবু হেসে থামিয়ে দিলেন, বললেন, আরে অতটাও ভয় পাবেন না, আমি আছি তো। কিন্তু সেই হাসিটা রঞ্জনের কেমন যেন অস্বস্তি লাগলো, যেন ওই হাসিটার ভেতরে কিছু লুকোনো আছে। সন্ধ্যায় রঞ্জনকে নিয়ে পরেশনাথবাবু এক পুরনো বাড়িতে পৌঁছলেন। বাড়িটা জুড়ে গুমোট একটা গন্ধ, মেঝেতে শুকনো রক্তের মতো বাদামি দাগ। পরেশনাথবাবু বললেন, এই বাড়িটা স্কুলেরই ছিল।
আগে যিনি ছিলেন উনিও এখানেই থাকতেন। তারপর থেকে ফাঁকা পড়ে আছে, জানেন তো। রঞ্জন বলল, আগে যিনি ছিলেন মানে আগের হেডমাস্টার? হ্যাঁ, হেডমাস্টার। তবে তবে আপনি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন। আমার বাড়ি এই কাছেই। আমি এখানে প্রায়ই আসি। কোনো সমস্যা হলে আমাকে একটা ফোন করে নেবেন, ব্যাস। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, হালকা হেসে বলল রঞ্জন। পরেশনাথবাবু বললেন, আরে ওই সব ছাড়ুন তো। আজ সারাদিন অনেক ধকল গেছে। গা হাত পা ধুয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। আমি আসি, বুঝলেন। রাত হলো তো। রাত গাঢ় হতেই বাইরে আবার টিং টিং করে সাইকেলের ঘন্টি বেজে উঠল। রঞ্জন নিজের মনে বলল, তবে কি নিতাই এলো নাকি? জানালার ফাঁক দিয়ে দেখল রঞ্জন কুয়াশার ভেতর ছায়া নড়ছে। তারপর হঠাৎই ঘুরতেই দেখল চোখে অদ্ভুত এক উন্মাদনা। হাতে ধারালো কোদাল নিয়ে সামনে দাঁড়িয়ে আছে পরেশনাথ। রঞ্জন বলে উঠল, এ কি পরেশনাথদা, এ কি আপনি এখানে? আপনার হাতে কোদাল কেন? হ্যাঁ? পরেশনাথ বাবু এবার বললেন, তুই জানিস, এই স্কুলে আমি 20 বছর ধরে আছি। এখানে হেডমাস্টার হওয়ার যোগ্য একমাত্র আমি। কিন্তু প্রতিবার সরকার ওই শহর থেকে নতুন লোক পাঠায়। ওরা এসে টাকার হিসেব চেয়ে বসে। স্কুলে যে টাকা আসে এইসব গোনা শুরু করে। জানিস, সেই টাকার অর্ধেক আমার ঘরেই যায়। আমি এই সব হারাবো কেন তাহলে? রঞ্জন বলল, আপনি খুনগুলো করছেন শুধুমাত্র হেডমাস্টার হওয়ার লোভে? পরেশনাথ বাবু বললেন, লোভ নয়, অধিকার। আমি এই স্কুলের প্রাণ, তাই এখানে হেডমাস্টার হওয়ার অধিকার একমাত্র আমারই আছে। নতুন কেউ এলেই আমার সবকিছু একদম তছনছ হয়ে যায়। তাই বলে এইভাবে আপনি 3 জন মানুষকে খুন করবেন? আপনি না একজন শিক্ষক? রঞ্জন বলে উঠল। পরেশনাথ বাবু আবার বললেন, 3 নয়, 3 নয়, 4। আমি 4 জনকে খুন করেছি। রঞ্জন ভয় পেয়ে বলল, মানে আর একজনকে? পরেশনাথ বাবু এবার আবার সেই হাসি নিয়ে বললেন, নিতাই। রঞ্জন বলল, নিতাইকে আপনি মেরে ফেলেছেন? পরেশনাথ বাবু বললেন, আমি নিজে হাতে ওকে মেরেছি। ও বেটা বড্ড সরল, সাদা সিধে। টাকা এদিক ওদিক করতে দিত না আমাকে। আর প্রথম হেডমাস্টারকে মারতে গিয়ে ও বেটা এসে গেছিল ওই হেডমাস্টারটাকে বাঁচাতে। গলাটা একেবারে দিয়েছি শরীর থেকে আলাদা করে, একেবারে। এইবার কিন্তু তোর পালা। হঠাৎ শোনা গেল বাইরে তীব্র একটা সাইকেলের ঘণ্টির ধ্বনি। দূরে দেখা গেল যেন অদৃশ্য কোনো সাইকেল বটগাছ ঘিরে ঘুরছে। হঠাৎ ঘরের বাতি নিভে গেল। কুয়াশার ভেতর থেকে ভেজা চাদরে মোড়া টুপিওয়ালা এক ছায়া দরজায় এসে দাঁড়ালো। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। বাতাসের ভেতর টের পাওয়া গেল এক অচেনা গন্ধ।
সাইকেলের ধাতব গন্ধ ভেজা মাটির সঙ্গে মিশে যেন অদৃশ্য কেউ ঠিক এখনই ঘরে ঢুকে পড়েছে। রঞ্জন দেখল পরেশনাথ বাবুর মুখ সাদা হয়ে এসেছে। কোদাল হাত থেকে পড়ে গেল মাটিতে। পরেশনাথ চিৎকার করে উঠলেন, নিতাই, তুই তুই এখানে কি করে এলি? তোকে তো আমি নিজের হাতে মেরে এই ঘরেই মাটি চাপা দিয়েছি রে। সাইকেলের ঘন্টি বেজে উঠল আরো জোরে। পরেশনাথ ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেন। রঞ্জন অন্ধকারে কেবল দেখল টুপিওয়ালার ছায়া ধীরে ধীরে পরেশনাথের দিকে ঝুঁকে পড়ছে। আরো সামনে যাচ্ছে ওর, একদম সামনে। আরো সামনে গিয়ে ছায়াটা মিশে গেল। কিছুক্ষণ পর আলো ফিরে এলো ঘরে। ঘর ফাঁকা, শুধু মেঝেতে পড়ে আছে পরেশনাথ বাবুর নিথর একটা দেহ। রঞ্জন দরজায় গিয়ে দেখল বটগাছের তলায় কুয়াশার ভেতর থেকে একটা সাইকেল দূরে সরে যাচ্ছে। কেউ নেই, কেবল টিং টিং করে ঘন্টি বাজাচ্ছে। পরেশনাথের নিথর দেহ মেঝেতে পড়ে রইল। ঠান্ডা চোখ দুটো অর্ধেক খোলা, যেন কাউকে দেখে তারপর ভয়ে মারা গিয়েছে। ভোরবেলা গোটা গ্রাম জড়ো হলো স্কুলের উঠোনে। পুলিশও এসেছে। পুলিশ অফিসার বললেন, এখানে রঞ্জনবাবু কে আছেন? রঞ্জন বলল, আমি রঞ্জন, কেন বলুন তো? পুলিশ অফিসার বললেন, আচ্ছা, পুরো ঘটনাটা কি হয়েছিল একটু একটু খুলে বলুন তো। রঞ্জন বলল, দেখুন, পরেশনাথদা আমাকে আক্রমণ করতে এসেছিল গতকাল রাতে। তারপর বাইরে ঘন্টার শব্দ শুনি, আলোটা নিভে যায়। দেখি নিতাইয়ের মতো টুপিওয়ালা একটা ছায়া। তারপর না, সব অন্ধকার। আলো যখন ফিরে এলো তখন দেখলাম পরেশনাথের মরা দেহটা পড়ে আছে মাটিতে, চোখ দুটো খোলা। গ্রামের একজন লোক বলল, বাবা, সে নিতাই ফিরে এসেছে নাকি? গ্রামের আর একজন বলল, নিতাই নাকি নিতাইয়ের ভূত? হ্যাঁ, পুলিশ ও গ্রামবাসী একসাথে স্কুলের পেছনের পুরনো ঘরটা তল্লাশি করতে গিয়ে হতবাক হয়ে গেল। ঘরের ভেতরে মাটিতে চাপা পড়ে আছে মানুষের একটা কঙ্কাল, তার পাশে একটা সাইকেল, আর তারই পাশে ফাঙ্গাসে ভরা একটা টুপি আর নোংরা চাদর। গ্রামের একজন বলল, আরে, ওগুলো তো নিতাইয়ের জিনিস, এখানে এলো কি করে? গ্রামের বৃদ্ধ একজন ভদ্রলোক বললেন, 3 বছর আগে ওই পরেশনাথের সঙ্গে ঝগড়া হয়েছিল টাকার হিসেব নিয়ে। নিতাই আমাকে সব কথা বলেছিল, এটাও বলেছিল। তারপরেই হঠাৎই একদিন নিতাই নিখোঁজ হয়ে যায়। ওই পরেশনাথ নাকি সবাইকে বলেছিল নিতাই হেডমাস্টারকে মেরে টাকা নিয়ে পালিয়েছে। পরেশনাথ এই স্কুলের পুরনো শিক্ষক, ওকে সবাই সম্মান করে, তো তাই সবাই ওর কথা বিশ্বাসও করেছিল। এখন বুঝেছি পরেশনাথ বেটা ছেলে নিজেই ওকে মেরে ফেলে চাপা দিয়ে দিয়েছিল। ছি 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 ছি। গ্রাম জুড়ে শোরগোল উঠল। সত্যটা আজ প্রকাশ পেল। নিতাই খুনি নয়, বরং ওই হলো পরেশনাথের প্রথম শিকার। রঞ্জন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। বটগাছের নিচে বাতাস হালকা করে বইতে শুরু করেছে। কেউ কিন্তু দেখল না, তবু যেন এক ছায়া সাইকেলে চেপে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। রঞ্জনের চোখে ভাসল সেই ভেজা চাদর, বড় টুপি আর সাইকেলের আলোর ক্ষীণ একটা রেখা। আর সে মনে মনে বুঝল, নিতাই আজ শান্তি পেল।
অনিমেষের ফুলের ভীষণ নেশা। ব্যারাকপুরের বাড়ির বারান্দায় ছাদে যে কত রকমের ফুলের গাছ সে লাগিয়েছে তার হিসেব নেই। পেলিংয়ে বেড়াতে এসে পথের ধারে নানা রকমের ফুল দেখে তার তো মাথা খারাপ হওয়ার জোগাড়। কিন্তু পাহাড় থেকে ফুলের গাছ নিয়ে গেলেই তো আর হলো না, দীর্ঘ ট্রেন যাত্রায় তাকে যত্ন করার ব্যাপার আছে। কলকাতার আবহাওয়ায় সে গাছ বাঁচবে কি না তারও বড় একটা নিশ্চয়তা নেই। কিন্তু আজকে সকালে হেলিপ্যাডের দিকে হাঁটতে উঠে এমন একটা ফুল চোখে পড়ল যে লোভ সামলানো গেল না। পথের ধারে অবহেলায় ফুটে রয়েছে, কিন্তু কি তার জিল্লা! গাঢ় নীল ফুল, কিন্তু ফুলটার পেটের কাছটা ফিকে আকাশী। গাঢ় আর হালকা নীলের সমন্বয় ফুলটা স্বপ্নের মতো সুন্দর। এই ফুলটার নাম সে জানে না। ছবি তুলে গুগলে ইমেজ সার্চ করল, গুগলও স্পষ্ট উত্তর দিতে পারল না। অনিমেষ হোমস্টেতে ফিরে বিমলকে ছবিটা দেখালো। বিমল তামাং এখানে হোমস্টে চালায়। শক্ত সমর্থ চেহারা, সদালাপী লোক। এখানকার মানুষ নিশ্চয়ই ফুলটা চিনতে পারবে। অনিমেষ বিমলকে ছবিটা দেখিয়ে বলল, বিমল ভাইয়া, এ ফুলটা হেলিপ্যাডের রাস্তায় ফুটেছে, আমি এখন ছবি তুললাম, এইটা কি ফুল চিনতে পারেন? বিমল তামাং ছবিটা দেখে ঘাড় নেড়ে বলল, না সাব, এ ফ্লাওয়ারটা তো চিনতে পারছি না। রুকিয়ে, আমি একবার সোনালীকে পুছি। সোনালী তার স্ত্রী, দুজনে মিলে এই হোমস্টে চালায়। বরের মতো সেও সদা হাস্যময় একজন মানুষ। সেই সোনালীর কিন্তু ফুলটা দেখেই ভয়ে মুখ শুকিয়ে গেল। তড়িঘড়ি অনিমেষকে বলল, বাবু, এই তসবির আপনি ফোন থেকে ডিলিট করেন। আমার বাপের গায়ে একে বলে শয়তানের ফুল। এই ফুল কারুর কাছে থাকলে তার মাথায় শয়তান ভর করে, সে মারা যায়। বাবু, আপনি ডিলিট করেন ছবি। আর যেখানেই পেড় দেখতে পাবেন বাবু, আপনি কখনো হাত দিবেন না। বলাই বাহুল্য, অনিমেষ এসবে বিশ্বাস করে না, কিন্তু এরা এই বিষয়গুলো এত নিবিড়ভাবে বিশ্বাস করে যে এদের সামনে এগুলো নিয়ে তর্ক করা বৃথা। এই নিষিদ্ধতার গল্প শুনে অনিমেষের আরো বেশি করে ফুলটা পেতে ইচ্ছে করল। সে ঠিক করল বিকেলে হাঁটতে বেরিয়ে ফুলের গাছটা রাস্তা থেকেই উপরে নিয়ে আসবে, বাড়ি গিয়ে টবে বসিয়ে দেখবে কি হয়। যেমন ভাবা তেমন কাজ। বিকেলে চারপাশে একটু নিশুতি হলে সে ফুলটা আনতে বেরোল। তার এক বন্ধু বটানি নিয়ে পড়াশুনো করেছে। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অর্কিড এবং অন্য প্রজাতির গাছ নিয়ে পড়াশুনো করা সেই বন্ধুর নেশা। এখানে ফোনে টাওয়ার নেই। বন্ধুকে সে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস নোট পাঠালো। হেমন্ত, শোন না, তোর একটা হেল্প লাগবে ভাই। পেলিংয়ে বেড়াতে এসে আপার পেলিংয়ের দিকে একটা রেয়ার অর্কিড দেখলাম, নীল ফুল, পেটের কাছটা আকাশী। গাঁয়ের লোকে বলছে এই ফুলটা নাকি ডেঞ্জারাস, এই ফুল থেকে নাকি শয়তান আসে। তোকে ছবিটা পাঠাচ্ছি, তুই আমাকে এটার একটু নামটা বলে দিতে পারবি ভাই? মেসেজটা পৌঁছল না। অনিমেষ ভাবল হোমস্টেতে ফিরে ওয়াইফাই কানেক্ট করে পাঠিয়ে দেবে ক্ষণ। চুপচাপ ফুলের গাছটা উপড়ে নিয়ে সে হোমস্টেতে ফিরে এলো। ফোনে ওয়াইফাই কানেক্ট করতে মেসেজ ডেলিভার্ড হলো। হেমন্ত যোগাযোগ করলে ফুলটা নিয়ে আরও খানিক পড়াশুনো করা যাবে। আপাতত বিমল সোনালীকে কিছু জানানোর প্রয়োজন নেই। কুসংস্কারের বশে ওরা যে কি করে বসবে কে জানে। সন্ধেটা স্বাভাবিকভাবেই কাটল। পেলিংয়ে যখন তখন বৃষ্টি নামে। রাতের খাওয়া তাড়াতাড়ি সেরে কম্বলের তলায় ঢুকতে যাবে, চোখ পড়ল ফুলটার দিকে। একটু কি আগে থেকে আয়তনে বেড়ে গেছে? নিশ্চয়ই মনের ভুল। সোনালীর কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছে বলেই এইসব উদ্ভট ভাবনা আসছে। আলোটা নিভিয়ে অনিমেষ শুয়ে পড়ল। হেমন্ত এখনো যোগাযোগ করেনি। রাত তখন বেশ গভীর। হঠাৎ একটা সুন্দর ফুলের গন্ধে ছেয়ে গেল গোটা ঘর। অনিমেষের ঘুমটা ভেঙে গেল।
সে দেখল নীল ফুলটা থেকে একটা উজ্জ্বল আলো ঠিকরে বেরোচ্ছে, আর একটা আচ্ছন্ন করা গন্ধ ঘরময় ভেসে বেড়াচ্ছে। অনিমেষ তড়ি ঘড়ি গেল ফুলটার কাছে। কাঁচের জানলা দিয়ে বাইরেটা দেখা যায়। সে দেখল বাইরে অন্ধকারের বুক চিরে খাদের গায়ে ফুটে আছে এমন অজস্র নীল ফুল, আর তা থেকে বেরিয়ে আসছে নীল আলো। তারা যেন হাওয়ায় মাথা দোলাতে দোলাতে ঝিম ধরানো গলায় অনিমেষকে ডাকছে, আয় আয় আয়। অনিমেষ মন্ত্রমুগ্ধের মতো মেন গেট খুলে বেরোল। সম্মোহিতের মতো খাদের দিকে এগিয়ে গেল। ফুলগুলোর লিকলিকে ডালপালা ধীরে ধীরে তাকে বেঁধে ফেলছে, কিন্তু তার কোনো হুঁশ নেই। তার কানের কাছে কে যেন বলল, তোমরাই শুধু আমাদের উপরে এনে বারান্দায় রাখবে? এসো এসো, আমাদের অতিথি হয়ে থাকো চিরকাল, আমাদের সঙ্গে, আমাদের একজন হয়ে থাকো। অনিমেষ খাদের দিকে নেমে যাচ্ছে আরো। তার পা দুটো যেন গাছের শিকড়, চাইলেও আর সে কোনোদিন ফিরে যেতে পারবে না। এই অন্ধকার গহ্বরে হারিয়ে যাওয়াই তার ভবিতব্য। বিমল আর সোনালি উঠে দেখল ঘরে কেউ নেই। অতিথিকে প্রচুর খোঁজাখুঁজি করল তারা, পাওয়া গেল না। ফোন করতে দেখা গেল ফোন ঘরেই পড়ে আছে, চার্জ হচ্ছে। হেমন্ত বলে কেউ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছে। তদন্তে জানা যাবে সেটা নেহাতি তথ্যমূলক একটা মেসেজ। হেমন্তের অনুমান, কিছু ফুলের মধ্যে একটা আচ্ছন্ন করা গন্ধ থাকে, যাতে মানুষ হ্যালুসিনেট করলেও করতে পারে। সেইখান থেকেই সম্ভবত এরকম রিউমার ছড়িয়েছে। তার ধারণা এই ফুলটাও এরকমই একটা ফুল। আরো সময় দিলে সে খানিকটা গবেষণা করে বলতে পারবে। আপার বেলিংয়ের রাস্তার ধারে নেহাতি অবহেলায় সেই ফুল তখন সকালের রোদে আরামে মাথা তোলাচ্ছে। ঠিক একই জায়গায় আবার ফুটেছে। হাড় হিম